আশিস দাকে টাইমও দিয়েছিল, কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, টিআরডি এর বিষয়টা লিখে গেছে। দেখুন, টিআরডি আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন, এখনো পর্যন্ত তার নামে কোনো থানাতে অভিযোগও নেই, কিচ্ছু নাই। বললাম তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ওকে বলেছিলেন যে আপনি ওর নামে এফআইআর করতে, তার বাদ বাকিটা আমি দেখে নেব। আজকেও মুখ্যমন্ত্রী ওনার পরিবারের পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনার আজকে? কথা হয়েছে। আচ্ছা, কি বললেন? আবার বেশি কথা বলবেন না। আচ্ছা, আমরা অনেক আপনারা কি তদন্ত দাবি করবেন কি? 100 বার কিসের, মানে সিবিআই? দেখুন, কেন সিবিআই তদন্ত? আচ্ছা, ওনার ফ্যামিলি কি বলে দেখি। আমরা আসছে, ঋতুব্রতরাও আসছে, বেলেরাও আসছে, সবাই আসছে। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার, আবার বলছি, কিন্তু ওনার মতন লোক এই কাজটা কেন করলো আমরা ঠিক বুঝতে পারছি। ওনার কোনো শত্রু নাই, উনি জোরে কথা বলতেন না। দীর্ঘ রাজনীতি জীবন আপনাদের, একসাথে রাজনীতি করে। হ্যাঁ, 22 বছর থেকে ভোট করে আসছে ওনার সাথে। খুব খারাপ লাগে, 100 বার খারাপ লাগবে। ওনার মতন লোক যে জোরে দুর্নীতি কোনো কথা বলেনি। আপনি পাই বলতেন আমাদের অভিভাবক। 100 বার এখনো বলি, উনি আমাকে কোনদিন জোরে কথা বলেনি, কাকু বলতেন না। এটা একটা আশ্চর্য প্রতিভা মতন লাগছে। আপনিও দাদাই বলতেন। 100 বার সুসাইড নোটে উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে আমাকে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা ভাষা বলেছে। কই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করি নেই, কাকু চরও মারি নেই। আমরা তো মানুষের পাশে থেকেছি। 100 বার খুব অন্যায় করে সত্যিকার। অনুব্রত মণ্ডল তিনি সশরীরে এসেছেন, তার সাথে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, তারাও কিন্তু এসেছেন। হাসপাতালে যে মর্গ রয়েছে, অর্থাৎ ময়নাতদন্তকারী এখানে যে অফিস রয়েছে, সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন অনুব্রত মণ্ডল, তুমি দেখতে পাচ্ছ। তার সাথে বিকাশ রায়চৌধুরী রয়েছেন, আর তার চন্দ্রনাথ সিনহা রয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিনের একসাথে রাজনীতি করার লোক, তারা দীর্ঘদিন ধরে একসাথে রাজনীতিটা করে এসছে, গায়ে বাছুর থেকে রাজনীতি করছে। এভাবে হঠাৎ করে চলে যাবে সেটা তারা কেউই ভেবে নিতে পারছেন না। কথা বলার চেষ্টা করব। 3টে চেয়ার দে ভাই, কি বলবেন? দেখুন, কিছু বলা বলি নেই। আশিস দা যেটা কেন হলো এটা বুঝতে পারছি, এটা খুব দুঃখ লাগছে। আমার মনে, একটা কথাই বললাম, ওনার কোনো শত্রু নাই, কিছু নাই। উনি কাউকে জোরে কথা বলেছে কিনা সন্দেহ আছে। যেটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তাকে মেলাইন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং মুখ্যমন্ত্রী সেটা তদন্ত করতে। 100 বার মুখ্যমন্ত্রী ওনাকে কেস করতে বলেছিলেন, সবই বলেছেন। আপনি কি তদন্ত চাইছেন দাদা? 100 তদন্ত। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছে এই পাশে আছে, আমি দেখবো। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুব খুশি, এবং মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। দেখো, অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে দেখো, মুখ্যমন্ত্রী যেটা মুখ্যমন্ত্রী ফ্যামিলির পাশে থাকবে বলেছে, ওই ফ্যামিলির পাশে মুখ্যমন্ত্রী থাকবে বলেছে। এটা নতুন কথা না। বলছি দাদা, তিনি লিখেছেন যে দলের অনেক কাজ পছন্দ হতো না, তাও সেগুলো মুখ বুঝে চুপ করেছিলাম। এরকম ধরনের কথা কোনদিন উনি বলেছেন কিনা আমার জানা নেই। এরকম ধরনের কথা আমি জেলে যাওয়ার পর কী হয়েছে সেটাই বলতে পারবো, কি জেলে যাওয়ার আগে পর্যন্ত কোনদিন শুনি নেই। জেলে যাওয়ার পর কী হয়েছে সেটা বলতে পারবো। আর একটা জিনিস, যিনি এতদিন বছর ধরে বিধায়ক থাকলেন, শেষে তিনি বললেন যে আমার রাজনীতিতে আসা ভুল হয়েছিল। আসলে অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়েছিল এই কিছু বকাটি ছেলের জন্য, এই সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলার জন্য। দলে কেউ কি বকাটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে, নাম করা বকেটা। কি নাম বলা যাবে? কেন নাম বলবো? দলে আভ্যন্তরীণ ব্যাপার। এসবের জন্য কি হলো নাকি মানসিক? বললাম তো, বকাটে সেটা তো দলে একটা আছে। কোথাও তার উপর তাহলে দল থেকেও প্রেশার ক্রিয়েট হয়। তাদের কাছে খবর থাকতে পারে, প্রচার থাকতে পারে, কিছু মেরুদণ্ডহীন লোক থাকে, পৃথিবীতেই আছে, গোটা বিশ্বেও আছে, ইরানেও আছে, ওই ইসরায়েলেও আছে। আজকে সবাই আমরা জানতাম গোটা বিশ্বের মধ্যে আমেরিকা শক্তিশালী। যখন 28শে ফেব্রুয়ারি ভোরবেলায় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে দুটো
দুটো বৃহৎ শক্তি এক জায়গায় হয়ে তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারা বলেছিল 7 দিনের মধ্যে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে 7 মাস অতিবাহিত হয়েছে, এখন ইরানের হাতেই কন্ট্রোল। ইরান হরমুজ প্লানিতে আটকে দিয়েছে, ভারতেরও জাহাজ আটকে দিয়েছে, আমেরিকার জাহাজও সেদিক দিয়ে আসতে পারছে না। তাহলে দাদাকে কাগজে কলমে হবে তো গণনার দিনে সব। আগেই বললাম কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে, কিছু অস্তিত্বহীন মানুষ আছে, যারা মুসলমান একজন তার ইমানটাকে আগে মজবুত করতে হবে, কবরের কথাটা ভাবতে হবে যে আমার কবরে গিয়ে কী হবে। আর ইমান যারা সুরক্ষিত রাখবে না, তাকে নামে মুসলমান হলেও আমি মুসলমান হিসাবে তাদের গণ্য করি না। যে মুসলমান হবে তার ইমান মজবুত থাকবে, কবরের কথা ভাববে। কাজেই এখানে যে সরকারটা এসছে তারা তো সার্বিক দিক থেকে শুধু মুসলমানের বিরোধিতা করার জন্যই তাদের ক্ষমতায় এনেছে তাই মনে হচ্ছে। কিন্তু এইভাবে কোনোদিন একটা গণতান্ত্রিক রাজ্য চলতে পারে না, দেশও চলতে পারে না। আর এত যদি এরা শক্তিমান, এদের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তিনি বাকিপুর বলে বিহারের একটা আসনে 4 বারের বিধায়ক ছিলেন। এনাকে বিধায়ক পদ রিজাইন দিয়ে সর্বভারতীয় বিজেপির সভাপতি করে তারপরে রাজ্যসভায় নিয়ে গেছে। সেই সিটের উপনির্বাচন হয়েছে, গত সপ্তাহে রেজাল্ট হয়েছে। 19,000 ভোটে বিজেপি 4 বারের জিতা সিট, সেখানে মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী বিজেপির বিহারের মুখ্যমন্ত্রী। তাহলে সেখানে 19,000 ভোটে তাদের 4 বারের জিতা সিট, সেটা কি করে হারল? তার জবাবদিহি কে দেবে? উনি নিশ্চয়ই নন্দীগ্রামে জিতবেন। 9,000 ভোটে জিতে উনি 110% গ্যারেন্টি দিচ্ছেন। তা আমি 59,000 ভোটে জিতে আমি 1000% গ্যারেন্টি দেব যে আমার এই সিট কারো ক্ষমতা নাই। রেজিনগরের মানুষ সিদ্ধান্ত নেবে। রেজিনগরের মানুষের প্রতি আমার যে আস্থা, আর রেজিনগর বিধানসভার মানুষের যা আমার প্রতি আস্থা, আমি নিশ্চিত যে আমরা এই রেজিনগরের উপনির্বাচন যেদিনই হোক অনুষ্ঠিত আমরা জিতব।